রহস্য রোমাঞ্চ গল্প সেই রাতে। গল্পকার রিমঝিম ভৌমিক, স্বর উপস্থাপনায় আমি সত্যজিৎ ভূঁইয়া। গল্প সেই রাতে। রাত তখন 10টা বাজে। ট্রেন এসে থামল রাধেশ্যামপুরে। পলাশ ট্রেন থেকে নামলো। হু হু করে ঠান্ডা বাতাস একেবারে তীক্ষ্ণ ছুরির মতো এসে গায়ে বিঁধছে। এমনিতেই ছোট স্টেশন, তার উপর শীতকালের রাত। স্টেশন একদম শুনশান, কোনো জনমানব নেই। শুধু টিম টিম করে দুটো ল্যাম্প পোস্ট জ্বলছে। পলাশ কানে আর গলায় ভালো করে মাফলারটা ঢেকে নিয়ে বসলো। বিশু জেঠু বলেছে গাড়ি স্টেশনে পাঠিয়ে দেবে তার বাড়ি যাওয়ার জন্য। বিশু জেঠু অর্থাৎ বিশ্বনাথ চৌধুরী হলেন পলাশের বাবার ভীষণ ভালো বন্ধু। দুজনে একই অফিসে চাকরি করতেন। সেই সুবাদেই তাদের বন্ধুত্ব। দুজনেই ছিলেন ভ্রমণ পিপাসু, তাই প্রায় তারা দুজন বেরিয়ে পড়তেন বিভিন্ন জায়গা ভ্রমণে। বিশু জেঠুর গাড়ি আছে, সেই গাড়িতে করেই তারা বেরিয়ে পড়তেন। সাথে সব সময়ের জন্য থাকতো জেঠুর ড্রাইভার সনাতন। সনাতন সাথে থাকলে আর কোনো রকমের চিন্তাই থাকতো না তাদের। এই সনাতন ড্রাইভারের গুণাগুণ পলাশ অনেক শুনেছে তার বাবার মুখ থেকে। অনেক কম বয়সে বাবা মাকে হারিয়েছিল সনাতন। পড়াশুনো বেশি দূর এগোয়নি তার, ওই 8ম শ্রেণী পাস। তারপরেই ড্রাইভিং শিখে প্রথমটা 7-8 বছর ট্রেকার ড্রাইভার ছিল। তারপর বিশু জেঠুর নজরে আসার পর থেকেই তার গাড়ির পার্মানেন্ট ড্রাইভার হিসেবে থেকে যায় সে। জেঠুর সাথে তার বয়সের ফারাক 9 বছর। জেঠু তাকে একেবারে নিজের ভাইয়ের মতনই দেখেন। ভীষণ প্রভুভক্ত ছিল সনাতন, আর তেমনি তুখোর ড্রাইভারও ছিল সে। যে কোনো দুর্গম রাস্তা, পাহাড়ি সংকীর্ণ রাস্তায় অনায়াসে গাড়ি চালিয়ে নিয়ে যেত। সে হাতে থাকতো বলে বাবা আর বিশু জেঠুর কোনো রকম চিন্তাই থাকতো না। খুবই চটপটে ছিল। এমনকি বেড়াতে গেলে জেঠুদের থাকা খাওয়ার সুবন্দোবস্তটা সেই করে ফেলত। তাকে সাথে নিয়ে বেড়ানোর আলাদা এক আনন্দ অনুভব করত বাবা আর জেঠু। যেমন প্রাণোচ্ছল, তেমন বেড়াতেও ভীষণ ভালোবাসে সনাতন। মৃত্যুকে কখনো ভয় করেনি সে। সনাতন বিয়ে করেনি। সংসারের পিছু টান বলে কিছু নেই তার। দেশে তার দাদা বৌদি আর ভাইপো আছে। তাদের সংসারে সে তার রোজগার থেকে যতটা পারে সাহায্য করে। শুধু বিশু জেঠু নয়, জেঠিমাও ভীষণ স্নেহ করে সনাতনকে। বাড়ির যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন কাজে তার উপরেই অনেকটা ভরসা করে এসেছে জেঠু জেঠিমা। আর বিশু জেঠুর ছেলে ঈশান, ঈশান তো সনাতন অন্তপ্রাণ।
ছোটবেলা থেকে তার কোলে পিঠে মানুষ হয়েছে ঈশান। আগামীকাল দুপুরে ঈশানের বউ ভাত, আর সেই নেমন্তন্ন রক্ষার জন্য পলাশ এসে পৌঁছেছে রাধেশ্যামপুরে। তার বাবার বয়সও হয়েছে, আর শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। তাই সে এসেছে আজ নেমন্তন্ন রক্ষা করতে। যাই হোক, কনকনে শীতের রাতে নিস্তব্ধ জনমানবহীন স্টেশনে বসে পলাশ অপেক্ষা করছে গাড়ির। কিছু দূরে শুধু একটা কুকুর চিৎকার করে যাচ্ছে অনবরত। 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, না এখনো তো কোনো গাড়ি এলো না। পলাশ পকেট থেকে ফোনটা বার করলো। তাহলে কি একবার জেঠুকে ফোন করবে? কিন্তু হায়, পকেট থেকে ফোন বের করে দেখে নেটওয়ার্ক নেই। হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, বিশুধর বাড়ি যাবেন তো? পেছনে এসে কেউ দাঁড়িয়েছে বলে পলাশ বুঝতেই পারেনি। তাই প্রথমটা একটু হকচকিয়ে গেলেও তারপর নিজেকে সামলে নিয়ে পেছনে ফিরে দেখে এক ভদ্রলোক, বয়স 60-এর কাছাকাছি হবে, পরনে সাদা ট্রাউজার ও সাদা শার্ট। পলাশ প্রশ্ন করলো, আপনি? ভদ্রলোক উত্তর দিল, হ্যাঁ, আমি আপনাকে বিশ্বনাথ চৌধুরীর বাড়ি নিয়ে যাব বলে এসেছি। আসুন, গাড়ি ওই দিকে আছে। পলাশ ভদ্রলোকের সাথে গিয়ে গাড়িতে উঠেই বসল ড্রাইভারের পাশের সিটে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। চাঁদের আলোয় রাস্তাঘাট মোটামুটি দেখা যাচ্ছে। গাড়ি বেশ জোরেই ছুটছে। আপনি কি সনাতন কাকু? পলাশ প্রশ্ন করল। ড্রাইভার উত্তর দিল, হ্যাঁ, আমি সনাতন দাস। বাবার কাছ থেকে আপনাদের বেড়ানোর অনেক গল্প শুনেছি। হ্যাঁ, সেদিনগুলো আর কোনোদিন ফিরে পাবো না। গ্রামের রাস্তার মধ্য দিয়ে গাড়ি ছুটছে। রাস্তার দুপাশে সবুজ মাঠ, জলাশয়, জলাশয়ে ফুটে রয়েছে কত শালুক ফুল। চাঁদের আলোয় প্রকৃতি আরো আরো মোহময়ী হয়ে উঠেছে। পলাশ জিজ্ঞাসা করলো, এখান থেকে জেঠুর বাড়ি কত দূর? 20 কিলোমিটার হবে। গ্রামের মধ্যে জমিদার বাড়ি। আপনার খুঁজে নিতে কোনো অসুবিধেই হবে না। তারপর ঈশানের বিয়ে বলে কথা। পুরো বাড়ি আলোয় আলোময়। ঈশানকে আমি ভীষণ ভালোবাসতাম। এই বলে সনাতন পকেট থেকে একটা উপহারের কৌটো বের করে পলাশের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার কাছে দেখে দেবেন। ঈশানের জন্য এনেছি। গাড়ি এবার জোরে চালাতে হবে, পড়ে যেতে পারে। পলাশ কৌটোটি চুপচাপ নিয়ে নিজের পকেটের মধ্যে রেখে প্রশ্ন করল, গাড়ি জোরে চালাতে
হবে কেন? না, আর কোনো উত্তর নেই। সনাতন গম্ভীর হয়ে আছে। গাড়ি এবার এতই জোরে ছোটা শুরু করেছে, আর কিছুই দেখতে পাচ্ছে না পলাশ। কিছুক্ষণ এভাবে চলার পর রাস্তা ছেড়ে মাঠ জলাশয়ের উপর দিয়ে গাড়ি সাঁ সাঁ করে দৌড়ে যাচ্ছে। কিছুই বোধগম্য হচ্ছে না। সনাতন ভালো ড্রাইভার, সে শুনেছিল। তা বলে রাস্তা ছেড়ে যেভাবে মাঠের মাঝখান দিয়ে গাড়ি ছুটছে, গাছপালা উঁচু নিচু, কোনো বাধাই মানছে না, এ তো অলৌকিক, অবাস্তব। পলাশের এবার দম বন্ধ হয়ে আসছে। সে ভয় চিৎকার করছে, কাকু এইবার গাড়ি থামান, আমি নামবো। না, গাড়ি আরো দ্বিগুণ জোরে ছুটছে। ভয়ে আর পলাশের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। হঠাৎ তার নজর গেল গাড়ির স্টিয়ারিং এর দিকে। সেটা পুরো ফ্যানের মতো এতই জোরে ঘুরছে যে সনাতনের হাত দেখা যাচ্ছে না। পলাশ মনে কিছুটা সাহস সঞ্চয় করে যেই মাত্র স্টিয়ারিংটা স্পর্শ করলো, এক হিম শীতল অনুভূতি সে অনুভব করলো। তারপরে ব্যাস, আর তার কিছু মনে নেই। পলাশ ধীরে ধীরে চোখ খুলল, দেখল পাশে বিশু জেঠু বসে আছেন। দুপুর হয়ে গেছে। জেঠু জিজ্ঞেস করল, এখন কেমন বোধ করছো? পলাশ উত্তর দিল, ভালো। এরপরে বিশু জেঠু বলল, তুমি স্টেশন থেকে এতটা রাস্তা এলে কিসে? আমি গাড়ি পাঠিয়েছিলাম স্টেশনে তোমাকে আনার জন্য, কিন্তু সে অনেকক্ষণ অপেক্ষা করে তোমার দেখা না পেয়ে ফিরে আসার সময় এই এখান থেকে কিছুটা দূরে তোমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়ে এখানে তুলে আনে। তারপর ডাক্তারকে খবর দেওয়া হয়। পলাশ উত্তর দিতে যায়, আমি তো শোনা। তার উত্তর শেষ হওয়ার আগেই বিশ্বনাথ বাবুর মোবাইল ফোনটা বেজে ওঠে। ফোনে কিছুক্ষণ কথাবার্তা শেষে ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে পাশের চেয়ারটিতে চুপচাপ বসে পড়েন। তার চোখে জল। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি পলাশের দিকে তাকিয়ে বলেন, সনাতন, আমার গাড়ির ড্রাইভার শরীর ভীষণ অসুস্থ বলে 1 মাস আগে আমার কাছ থেকে ছুটি নিয়ে তার দেশের বাড়ি চলে গিয়েছিল। গতকাল সকাল 8টায় পরলোক গমন করেছে বলে জানালো তার দেশ বাড়ি থেকে। এই বলে জেঠু আস্তে আস্তে উঠে গেল, হয়তো ঘরে খবরটা জানাবে বলে। পলাশ পুরো হতভম্ব হয়ে বসে আছে। হঠাৎ সে তার পকেটে হাত ঢুকিয়ে বের করলো গতকাল রাতে সনাতনের দেওয়া সেই কৌটো। এরপর বেলা আর একটু গড়াতে সেই নবদম্পতিকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে এবং গতকালের পাওয়া সেই উপহারের কৌটোটি ঈশানের হাতে দিয়ে সবাইকে বিদায় জানিয়ে বিশু জেঠু তার জন্য যে গাড়ি বন্দোবস্ত করেছে সেই গাড়িতে করে চুপচাপ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। আর হ্যাঁ, গতকালের ঘটে যাওয়া কোনো কথাই সে কাউকে বলল না, কারণ কিছু কথা নিজের মধ্যে রেখে দেওয়াই ভালো। শুনলেন গল্প
রাতে। গল্পকার রিমঝিম ভৌমিক। স্বর উপস্থাপনায় এতটা সময় সাথে ছিলাম আমি সত্যজিৎ ভূঁইয়া। নমস্কার।